ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। তো আমরা পার্ট ওয়ানটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। তো যারা সরাসরি পার্ট টুতে চলে এসো তাদেরকে আমি একটু বলবো যে যদি পার্ট ওয়ান দেখতে চাও তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্কটি রয়েছে, ওখানে ক্লিক করে তোমরা পার্ট ওয়ানটি দেখতে পারো। তো আমরা পার্ট ওয়ানে যেখানে কমপ্লিট করছিলাম তারপর থেকেই শুরু করব পার্ট টুতে। তো প্রথম কোশ্চেন কি বলছে, এক মিনিট, ওকে, যে ভালো শিশির জমার জন্য 4টি প্রয়োজনীয় শর্ত লেখো। এই যে প্রয়োজনীয় শর্তগুলো লেখা রয়েছে, তো এখানে দুটি দেওয়া হয়েছে। ওকে, তো নেক্সট অথবাতে কি বলছে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো। এই যে ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট পরবর্তীতে বলছে আইসোটোপগুলোর বা গুলির রাসায়নিক ধর্ম একই ও ভৌত ধর্মগুলি আলাদা হয় কেন। এই যে প্রথমত রাসায়নিক ধর্ম দেওয়া হয়েছে, তারপর এই ভৌত ধর্ম দেওয়া রয়েছে। তো পরবর্তী একটা ম্যাথ রয়েছে, তো এই ম্যাথটি তো এখানে আমার যতটা সম্ভবত ম্যাথটি ভুল রয়েছে, কারণ এখানে চেয়েছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত। অ্যাভোগাড্রো সংখ্যার মান তো হয়ে থাকে যে 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই প্রথমে এই ভাষাটি দেওয়ার কি কারণ আছে আমি ঠিক খুঁজে পাচ্ছি না। তো এখনকার জন্য এই ম্যাথটি মোটামুটি ভুল বলে যাচ্ছি। তো পরবর্তীতে আমি দেখব যে যদি কোনো সমস্যা থাকে বা যদি ম্যাথটি সঠিক হয়ে থাকে অবশ্যই তোমাদের একটা ছোট ক্লাসের মাধ্যমে আমি তোমাদের আপলোড করে দেওয়া হবে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে অধিকাংশ মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন তা উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। এই যে ব্যাখ্যাটি দেওয়া হলো। নেক্সট অতিপৃক্ত দ্রবণ কাকে বলে। এই যে অতিপৃক্ত দ্রবণ কাকে বলে সংজ্ঞাটি দিয়েছি। ওকে, তারপরে এটা বাদ দিয়ে দিও। নেক্সট বলছে গ্যাসের দ্রাবতা সংক্রান্ত হেনরির সূত্রটি লেখো। এই যে হেনরির সূত্রটি দেওয়া হয়েছে। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে একটু দেখে নেব, যে এখানে কয়েকটি যৌগের নাম ধরা হয়েছে, যে এগুলো যদি ফেনলফথেলিনের মধ্যে যোগ করা হয় তাহলে এটি কি বর্ণ ধারণ করবে। তো প্রথমে CaOH এর হোল টু, এটি বেগুনি বর্ণ ধারণ করবে। ওকে, বেগুনি বর্ণ ধারণ করবে কারণ এটি একটি ক্ষার। তারপরে H2SO4, এটি আম্লিক হওয়ার জন্য এটি বর্ণহীন হয়ে যাবে। নেক্সট Na2CO3, এটি ক্ষার, এই কারণে এটি বেগুনি বর্ণ ধারণ করবে। NH4Cl, এটিও এক প্রকারের ক্ষার, তাই এটিও বেগুনি বর্ণ ধারণ করবে। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে তামার চূর্ণকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে ফোটালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। এই যে সমীকরণ সহ লেখা হয়েছে। ওকে, নেক্সট বলছে নিম্নলিখিত ও জলের মিশ্রণগুলির উপাদানগুলি কোনটি কোন উপায়ে পৃথক করবে। তো প্রথমত এ, যেটা বলছে জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণ, এটি পাতন পদ্ধতিতে পৃথক করা হবে। নেক্সট দ্বিতীয় নম্বরে কি বলছে বিতে, যে খাদ্য লবণ এর দ্রবণ। তো এখান থেকে খাদ্য লবণ ও জলের দ্রবণ হবে, এটি এখানে লিখো জলের দ্রবণ। তো আমরা একে আংশিক পাতনের মাধ্যমে কমপ্লিট করতে পারি, না হলে বাষ্পায়নের মাধ্যমে করা হয়ে থাকে। ওকে, এখানে লিখে নিই যে আংশিক পাতন বা বাষ্পায়ন লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট সিতে কি বলছে জল ও কেরোসিনের মিশ্রণ, এটি হয়ে থাকবে সেপারেটলি ফানেলের সাহায্যে। ওকে, সেপারেটলি ফানেল। তারপরে ডিতে কি বলছে, যে অ্যামোনিয়াম ক্লোরাইড ও বালির মিশ্রণ, এটি হয়ে থাকবে যে বাষ্পীভবনের দ্বারা, বাষ্পীভবন। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে আংশিক পাতন পদ্ধতির সীমাবদ্ধতা লেখো। এই যে সীমাবদ্ধতা
তুলে ধরেছি। নেক্সট পরবর্তীতে পানীয় জলের আবশ্যকীয় গুণগুলি লেখো। এই যে গুণগুলো তুলে ধরেছি, দেখে নিও। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে যে প্রশ্নটি দেওয়া ছিল হয়তো টাইপিংটা করা হয়নি, যে স্ফুটনের সাহায্যে কিভাবে জলের অস্থায়ী ক্ষরতা দূর করা হয় তার সমীকরণ সাহায্যে লেখো। তো এই প্রশ্নটা লেখা হয়নি, দাগ নম্বরটা দিয়ে দেই যে 3.15 এর কোশ্চেন। ওকে, দেখে নিও। নেক্সট পরবর্তীতে বলছে অ্যালগাল ব্লুম কি। এই যে অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম কি দেওয়া হলো, বলছে এর ক্ষতিকর প্রভাব আলোচনা করো। তো এর ক্ষতিকর প্রভাব কি হয়ে থাকে, যে জলজ প্রাণী মারা যায় এবং জলের মধ্যে অক্সিজেনের হ্রাস ঘটে, এই কারণেই জলজ প্রাণীরা মারা যায়। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো হয়ে যাবে। নেক্সট এখন আমরা 4 দাগের কোশ্চেনগুলো নিয়ে শুরু করব, যেখানে প্রথম কোশ্চেন বলছে হুকের সূত্রটি লেখো। এই যে হুকের সূত্র বিবৃতি দেয়া হয়েছে এবং তার সঙ্গে গাণিতিক রূপ এবং কিছু এসআই একক সিজিএস একক সম্পর্কেও তুলে ধরেছি। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। 2 মিটার লম্বা, তো আমরা লম্বাকে ক্যাপিটাল এল দ্বারা চিহ্নিত করি, 2 মিটার। তো বলছে একটি তারের 2 × 10⁻⁴ মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ এ 2 × 10⁻⁴ মিটার স্কয়ার। তারপরে বলছে 10⁹ নিউটন বল প্রয়োগ করা হলো, বলকে আমরা এফ দ্বারা চিহ্নিত করি, 10⁹ নিউটন। বলছে তারটির দৈর্ঘ্য 5 mm বৃদ্ধি করা হলে, যেটা বৃদ্ধি করা হয় তাকে আমরা স্মল এল দ্বারা চিহ্নিত করি, 5 mm। বলছে তারটির ইয়ং গুণাঙ্ক কত, ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে প্রত্যেকটি এককগুলো সেম রয়েছে, কিন্তু এই যে এম যেটা রয়েছে এখান থেকে মিটারে যেতে হবে, তাই আমরা 10⁻³ দিয়ে গুণ করলাম, এত মিটার। এবারে আমরা যে সমীকরণটি জেনে থাকি ওয়াই মানে ইয়ং গুণাঙ্কর, সেই সমীকরণটি পুট করব, এফ এল বাই এ, এদিকে স্মল এল। তো এফ এর মান কত 10⁹ ইন্টু ক্যাপিটাল এল এর মান কত 2 বাই এ এর মান কত 2 × 10⁻⁴ ইন্টু স্মল এল এর মান 5 × 10⁻⁻3। ওকে, তো এই যে 10⁻, আচ্ছা এখানে 2 কেটে দিই, তো আর কি যাচ্ছে। তো পরবর্তী স্টেপ তোমাদের সলিউশন করার জন্য একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 10⁹ যেমন ছিল দিয়ে দিলাম, ইন্টু এই যে 10⁻⁻⁴, একে উপরে তুলতে পারি, উপরে তুললে এই মাইনাসটা আর মাইনাস থাকবে না, শুধু 4 হয়ে যাবে, মানে +4। ঠিক একই রকমের এই 10⁻³ এর জন্যও 10⁻³ হয়ে যাচ্ছে। ওকে, আর নিচে 5 যেমন ছিল 5 থাকবে। তো ওই 5 এর সঙ্গে কাটাকাটি করার জন্য এই 10⁻³ কে আমরা লিখতে পারি 10⁻² × 10। ওকে, তো নিচে 5 দিয়ে দিলে 5 × 2 = 10, অর্থাৎ আমরা পাচ্ছি কি 2 × 9 + 4 অর্থাৎ 13। 13-র সঙ্গে 2 যোগ করলে আমরা পাচ্ছি 15। ওকে, অর্থাৎ 10⁻15। আর ইয়ং গুণাঙ্কের একক হয়ে থাকে নিউটন পার মিটার স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, লেখচিত্রের সাহায্যে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই যে সমীকরণটি দেওয়া হয়েছে লেখচিত্রের মাধ্যমে দেখে নিও। নেক্সট এখানে একটি প্রমাণটি বলা হয়েছে, সময়ে কোনো কণার, আচ্ছা এটা হচ্ছে টি সময় হবে, স্মল টি সময়ে কোনো কণার সরণ এস সমান, সমীকরণটি যেটা দেওয়া রয়েছে ক্লিয়ার ভাবে এখানে লিখে দিই, এস সমান 5t + 6
টি স্কয়ার, এই সমীকরণটি দেওয়া রয়েছে। তো এখানে বলছে কণাটির ত্বরণ কত। ওকে, ত্বরণ মানে এ সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা একটা সমীকরণ জানি, সরণের সমীকরণ, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ওকে, তো এখানে এস এর সঙ্গে এস তুলনা হয়েছে, এই 5টির সঙ্গে ইউটি তুলনা হয়েছে, এখানে 6 টি স্কয়ারের সঙ্গে হাফ এ টি স্কয়ার তুলনা করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সমীকরণ, যে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর দিয়ে দিই। তাহলে এখানে লিখব কি 1 ও 2 নম্বর সমীকরণ থেকে বলতে পারি যে হাফ এ টি স্কয়ার সমান 6 টি স্কয়ার। তো টি স্কয়ার কেটে গেল, এর মান নির্ণয় করব, তাই এ কে অপোজিটে রাখলাম, এই হাফ যেটা রয়েছে এদিকে এলে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি, মানে গুণ হচ্ছে এবং সেটা উল্টে যাবে। ওকে, তো 6 দুগুণে 12, তাহলে আমাদের কার মান নির্ণয়ের দরকার ছিল, এর মান, এর মান নির্ণয় হয়েছে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে একটু দেখে নেব। একটি বস্তুর গতিবেগ ভি, সময় টি লেখচিত্র দেখানো হয়েছে। এই যে দেখানো হয়েছে, বলছে লেখচিত্র থেকে এ বস্তুর, মানে 1 নম্বরে এতে বলছে বস্তুর ত্বরণ নির্ণয় করো। তাহলে আগে আমরা ত্বরণটাকে নির্ণয় করি। ত্বরণ এ সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এই লেখচিত্র থেকে আমরা কি বুঝছি সেটা একটু দেখে নিই। দেখো, যখন আমাদের সময় 0, তখন এটার বেগ হচ্ছে 50। ওকে, তখন এদিকের বেগ হচ্ছে 50, এটা হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। যখন সময় 2, তখন বেগ কত দেখাচ্ছে, 40 হয়ে যাচ্ছে। ওকে, আর যখন সময় 4 সেকেন্ড, তখন বেগ 30। যখন সময় 6 সেকেন্ড, তখন বেগ 20 মিটার পার সেকেন্ড। যখন 10, তখন তখন সময় হচ্ছে কত, 8। ওকে, আর যখন 0 সময় বলছি, যখন বেগ হচ্ছে 0, তখন সময় দেখাচ্ছে 10 সেকেন্ড। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি যে ইউ সমান 0, মানে ইউ হচ্ছে প্রাথমিক বেগ। আচ্ছা, প্রাথমিক বেগ 0 দিলাম, 0 হবে না, প্রাথমিক বেগ মানে যখন 0 ছিল, তখন এদিকের সময় যখন 0 ছিল, তখন বেগ হচ্ছে 50। তাহলে আমরা লিখতে পারি প্রাথমিক বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমাদের এখান থেকেই লিখতে পারি ভি সমান, মানে অন্তিম বেগ কত হয়েছে, ওই গ্রাফটি এসে যখন 10 সেকেন্ডে আসে, তখন বেগ হয়েছে 0। তাহলে ভি সমান লিখতে পারি 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এবং টি কত, টি আমরা লিখতে পারি এই যে 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ড। তাহলে এর সমীকরণ কি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো ভি এর মান কত, 0, মাইনাস ইউ এর মান কত, 50, বাই টি এর মান কত, 10। তাহলে আমরা কি পাচ্ছি, -50/10। 0 0 কেটে গেল, অর্থাৎ -5। তাহলে এটা ত্বরণের মান হচ্ছে কত, -5, অর্থাৎ এটি ত্বরণ নয়, এটি হচ্ছে একটা মন্দনে পরিণত হচ্ছে। ওকে, নেক্সট পরবর্তী দাগে কি বলছে, বিতে কত সময় পরে বস্তুটি থামলো তার নির্ণয় করো। তাহলে কত সময় পরে থেমেছে, এই 10 সেকেন্ডে এসে থেমে গিয়েছে, তখন বেগ হচ্ছে 0। তাহলে আমাদের এই বিয়ের দাগের অ্যান্সারটি হয়ে যাবে যে 10 সেকেন্ডে। ওকে, সিতে কি বলছে, থামার আগে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। যখন এখানে বস্তুটি থেমেছে, তখন তার অতিক্রান্ত দূরত্ব কত ছিল। তো এটা আমরা নেক্সট পেজে করে দিচ্ছি সিতে। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমরা এখানে একটা সমীকরণ ব্যবহার করব, যে এস সমান ইউটি মাইনাস হাফ এ টি স্কয়ার। তো এখানে মাইনাস দিলাম কেন,
কারণ আমরা কিছুক্ষণ আগে ত্বরণটা নির্ণয় করে দেখেছি যে -5 আসছে, অর্থাৎ এটি হচ্ছে মন্দন, আর মন্দনের জন্য সমীকরণটি হয়ে থাকে মাইনাস দিয়ে। ওকে, তো এখানে আমরা প্রত্যেকে মানগুলো ব্যবহার করব। ইউ এর মান কত হয়েছিল, সেটা 50 হয়েছিল, 50। টি এর মান ছিল 10, মাইনাস হাফকে হাফ থাকলো। এ এর মান কত, 5। এখানে -5 আর দেওয়ার দরকার নেই, কেন, অলরেডি আমরা এখানে মাইনাস নিয়ে নিয়েছি। ওকে, ইন্টু টি এর মান কত, 10, স্কয়ার থাকার জন্য এটা দুবার লিখছি। ওকে, 2 দিয়ে দিলে 2 5 10, আর এদিকে 50 ইন্টু 10। ওকে, তাহলে এটা করলে আমরা পাচ্ছি 500, মাইনাস এদিকে 5 5 25, তার সঙ্গে একটা শূন্য থেকে যাচ্ছে, তাহলে 25 0 মানে 250। তাহলে এই 500 থেকে 250 মাইনাস করলে আমরা পাচ্ছি 250 এত মিটার। ওকে, এত মিটার সরণ হয়েছে। তাহলেই অতিক্রান্ত দূরত্বই হয়ে যাবে এই সরণ, অর্থাৎ 250 মিটার। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, প্রতিধ্বনি কাকে বলে। এই যে প্রতিধ্বনি কাকে বলে মানে সংজ্ঞাটি তুলে ধরেছি। নেক্সট বলছে, কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন তা নির্ণয় করে দেখাও। ধরে নাও বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এই যে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট বলছে, ক্যালোরিমিতির মূলনীতিটি প্রযোজ্য হওয়ার দুটি শর্ত লেখো। এই যে শর্তগুলো দেওয়া হলো। নেক্সট এখানে একটি ম্যাথ রয়েছে, এর অ্যান্সারটি আমরা দেখে নেব। 100 ডিগ্রি সেলসিয়াসে কত গ্রাম জলের সঙ্গে 20 ডিগ্রি সেলসিয়াসে 75 গ্রাম জল মেশালে মিশ্রণের উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হবে। তো দুটো স্টেপের মাধ্যমে করব। এইখানে 100 ডিগ্রি সেলসিয়াস এর কত গ্রাম জলের সঙ্গে 20 ডিগ্রি কত গ্রাম জলের সঙ্গে, ওকে, এই পর্যন্ত একটা। নেক্সট আর একটি হচ্ছে কি 20 ডিগ্রি সেলসিয়াসে 75 গ্রাম জল। ওকে, তো এই 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য আগে দেখে নিই। 100 ডিগ্রি যখন কোনো বস্তু 100 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাহলে সে তাপ আর নিবে না, কারণ তার 100 হয়ে গিয়েছে। সে তাপ দিতে চায়, মানে বর্জন করবে। তাহলে আমরা লিখব যে 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি জলের বর্জিত তাপ কত, যে MS T1 মাইনাস টি। তো এম কোনটা, এম তো আমাদের জানা নেই, কারণ এখানে কত গ্রাম বলে দিয়েছে, তাহলে এম কে এম দিয়ে দিলাম, ইন্টু এস। এস এর মান এই যে দেওয়া রয়েছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 ইন্টু T1 কোনটা, সবসময় মনে রাখবে বড় টেম্পারেচার থেকে ছোট টেম্পারেচার মাইনাস হবে। তাহলে দেখতে পাচ্ছ এই 100 ডিগ্রি সেলসিয়াস বড়, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস টি। এই টিটা কোনটা, এটা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস নয়। ওকে, এই টি হয়ে যাবে 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমরা তাহলে এখানে পাচ্ছি এম 100 থেকে 40 মাইনাস করলে 60। ওকে, মানে এম ইন্টু 60। এবারে দ্বিতীয়টার জন্য, যে 20 ডিগ্রি সেলসিয়াস জলের, তো ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, এ তাহলে বর্জন করবে না ত্যাগ করবে, এ অবশ্যই, মানে আচ্ছা, বর্জন আর ত্যাগ তো ব্যাপারটা একই হয়ে যাচ্ছে, মানে বর্জিত তাপ আর একটা হচ্ছে গৃহীত তাপ। ওকে, মানে গ্রহণ করবে। তাহলে এই 20 ডিগ্রি সেলসিয়াস এ হচ্ছে গৃহীত তাপ হবে, মানে গ্রহণ করবে। তাহলে কতটা গ্রহণ করবে, ঠিক একই সূত্র, MS T - T2। ওকে, তো এখানে এম কত, এখানে এম কিন্তু বলে দেওয়া আছে 75, ইন্টু এস কত 1, টি কত, সবসময় আমি কি বলেছিলাম যে বেশিটার থেকে কমটা মাইনাস হবে।
তাহলে এই 20 ডিগ্রি সেলসিয়াস বেশি না 40 ডিগ্রি সেলসিয়াস বেশি? অবশ্যই 40 ডিগ্রি সেলসিয়াস। তাই 40 মাইনাস 20। ওকে, তাহলে 75 ইন্টু 20, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কি 75 ইন্টু 5 2 10 শূন্য, হাতে থাকলো 1, 7 2 14 15, আর একটা শূন্য যেমন ছিল থাকলো, এত। এবারে গৃহীত তাপ পেয়ে গিয়েছি, বর্জিত তাপ পেয়ে গিয়েছি। আমরা ক্যালোরিমিতির সূত্রতে কি জেনেছিলাম? ক্যালোরি মিতির নীতি অনুসারে যে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। বর্জিত তাপ কত? এম 60 হয়েছিল, আর গৃহীত তাপ 15, দুটো জিরো। তো এম এর মান নির্ণয় করতে হবে। তো এম থাকলো, আর এদিকে 1500, এটা হচ্ছে 1, আর 60 গুণ ছিল, এদিকে হলে ভাগ হবে, 0 0 কেটে গেল, 3 দিয়ে দিলে 3 2 6, 3 আচ্ছা 3 5 15 হচ্ছে, 0 থাকলো, 2 দিয়ে দিলে 25। তাহলে আমরা এম পাচ্ছি কত? 25 এত গ্রাম। এটাই আমাদের নির্ণয় ছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে কার্য ও তাপের তুল্যতা সংক্রান্ত সূত্রটি লেখো। এই যে চুলের তাপ ও কার্যের তুল্যতা সূত্রটি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা ওরই সঙ্গে অথবাতে আরো একটি প্রশ্ন দেওয়া রয়েছে। তো একটু আগে যেমন একটা অঙ্ক করেছিলাম, ঠিক একই রকমের এই অঙ্কটি। তো এখানে ক্যালোরিমিতির সূত্র কোনো কাজে লাগবে না, যেমনটি নির্ণয় করেছিলাম তেমন নির্ণয় করার পরে যে দুটো মান বের হবে তাকে যোগ করে দিলেই হয়ে যাবে। ওকে, এখানে দুটো নয়, অনেকগুলো মান হবে। 0 ডিগ্রি সেলসিয়াসে 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াসে স্টিমে পরিণত করতে কতটা তাপ লাগবে? তো বরফ আছে এখানে আর স্টিম আছে এখানে, এই বরফ থেকে স্টিমে নিয়ে যেতে হবে। তো এই বরফের টেম্পারেচার আছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই বরফকে প্রথমে জলে আনতে হবে, যার টেম্পারেচার হবে 0 ডিগ্রি সেলসিয়াস। এই জলকে আবার জলে নিয়ে যেতে হবে, যার টেম্পারেচার হবে 100 ডিগ্রি সেলসিয়াস। এই জলকে আবার স্টিমে নিয়ে যেতে হবে, যার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 2 3 আমাদের তিনটির মান নির্ণয় করতে হবে। তো কিভাবে করতে হবে দেখে নাও এখানে একটু, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। যখন এই টেম্পারেচার দুটো একই থাকবে তখন আমরা এই এম এল সমীকরণটি ব্যবহার করব। তো এম কত? এই যে 5 গ্রাম। আর এল কত? এল এর মান দেওয়া রয়েছে, যেহেতু আমরা বরফ থেকে জলে যাচ্ছি তাহলে বরফ গলনের লিন তাপ দেওয়া রয়েছে 80 ক্যালোরি, তাহলে 80, তাহলে 8 5 40 অর্থাৎ 400। এরপরে কি করব? এই 0 ডিগ্রি সেলসিয়াস জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস জলে নিয়ে যাব। তো ওটাই আমরা এখানে করব, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। এটি কি হবে? এখানে কিন্তু দেখো দুটো টেম্পারেচার আলাদা, একটা 100 আর একটা রয়েছে 0 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমরা এম এস ডেল টি ব্যবহার করব। এম কত? 5, এস এর মান কত? এটা কিন্তু এস এর মান আলাদা হবে। কেন? কারণ জলের বাষ্পীভবনের
আচ্ছা, জলের বাষ্পীভবন নয়, এটা আমাদের জলের লীন তাপ হয়ে যাবে। এখানে এস সমান আমরা 1 ব্যবহার করব। ওকে, 1 ইন্টু ডেল টি, এর মান কত? 100 থেকে 0 মাইনাস করলে কত হবে? 100ই থাকছে, তাহলে 100, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 500 ক্যালোরি পার গ্রাম। নেক্সট, আবার ওই 100 ডিগ্রি সেলসিয়াসকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম স্টিমে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। এখানে কোন সমীকরণ ব্যবহার করব? ml, কারণ কেন? এখানে টেম্পারেচার দুটো একই দেওয়া রয়েছে। তাহলে m এর মান কত? 5। l এর মান কত? এখানে l এর মান, যেহেতু আমরা এখানে কি করছি, এই যে জল থেকে স্টিমে নিয়ে যাচ্ছি, তাহলে বাষ্পীভবন হচ্ছে, বাষ্পীভবনের মান দেওয়া রয়েছে 540। ওকে, তাহলে এখানে আমরা করব 540, এটা গুণ করলে আমরা পেয়ে যাব 2700 ক্যালোরি পার গ্রাম। এবারে এই 2700, এদিকে 500, এদিকের 400, এই তিনটেকে আমরা যোগ করে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে করব যে মোট তাপ, যে 400 প্লাস 500 প্লাস 2700, অর্থাৎ আমরা পাচ্ছি 3600 এত ক্যালোরি পার গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে পরমাণু ও আয়নের দুটি পার্থক্য লেখো। এই যে পার্থক্য তুলে ধরেছি। নেক্সট বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি সংক্ষেপে বুঝিয়ে দাও। এই যে ত্রুটি দুটি সংক্ষেপে দেওয়া হয়েছে। নেক্সট বলছে কার্বন 12 স্কেলে মোলের সংজ্ঞা দাও। এই যে মোলের সংজ্ঞা দেওয়া হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সলিউশনটা একটু দেখে নিই। এসটিপিতে 11.2 লিটার NH3 এর মধ্যে কতগুলি N পরমাণু ও কতগুলো H পরমাণু রয়েছে? তো আমরা জানি কি, যে 22.4 লিটার NH3 তে অণুর সংখ্যা হয়ে যাবে কত? অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 ইন্টু 10⁻23। তো আমাদের কত বলেছে? 11.2 লিটার NH3 তে অণুর সংখ্যা আগে বের করাবো, তারপরে পরমাণুকে যাব। যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 11.2। 11.2 দিয়ে কাটাকাটি করলে 2 যাচ্ছে, 2 দিয়ে এদিকে কাটলে 2 3 6, 0.200, 2 1 2, 2 1 2, তাহলে পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23। ওকে, এরপরে আমরা কি করব, যে একটি NH3 অণুতে N এবং H পরমাণুর কথা বলেছে। তাহলে N পরমাণুর সংখ্যা কত? একটি রয়েছে। তাহলে এই 3.011 ইন্টু 10⁻23টি NH3 অণুতে কটা N পরমাণু আছে? N পরমাণুর সংখ্যা 1/1 ইন্টু 3.011 ইন্টু 10⁻23, অর্থাৎ ওটি হয়ে যাবে যে 3.011 ইন্টু 10⁻23। এটি হচ্ছে N পরমাণুর সংখ্যা হলো। এরপরে H পরমাণুর সংখ্যা নির্ণয় করব, সেটা কিভাবে দেখে নাও। এখানেও ঠিক একই রকমের করব। একটি NH3 অণুতে 3টি H পরমাণু আছে। সেখানে একটি N ছিল, এখানে 3টি H আছে। তাহলে আমাদের যে অণুর সংখ্যা হয়েছিল 3.011 ইন্টু 10⁻23টি
NH3 অণুতে কটা H পরমাণু হবে, যে 3 গুণিতক 3.011 ইন্টু 10⁻23। এই 10⁻23 যেমন আছে তেমন দিয়ে দিলাম। এবারে এটার সঙ্গে গুণ করব 3 একে 3, 3 একে 3, 3 শূন্যে 0, দশমিক 3 3কে 9। তাহলে এতটি H পরমাণু আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে পারমাণবিক ভর একক বা AMU এর সংজ্ঞা দাও। এই যে সংজ্ঞাটি দিয়েছি। নেক্সট ওরই সঙ্গে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটারও সলিউশন আমরা একটু দেখে নেব। এসটিপিতে 224 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো গ্যাসের ভর 0.64 গ্রাম হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত? তো আমাদের প্রশ্নে যেটি দেওয়া রয়েছে সেটি আগে দেখে নিই, যে 224 সেন্টিমিটার কিউব আয়তনের গ্যাসের ভর 0.64 গ্রাম। তো আমরা একটা একক ব্যবহার করে থাকি সব সময়ের জন্য, যে 22.4 লিটার। তো এই 22.4 লিটার রয়েছে আর এদিকে সেন্টিমিটার কিউব রয়েছে। তাহলে এই লিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে। 1 লিটার সমান হয়ে থাকে যে 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এই 22.4 লিটার সমান কত সেন্টিমিটার কিউব হবে, যে 1000/1 ইন্টু 22.4। এই দশমিক উঠে গেলে নিচে একটা 10 আসবে, নিচের শূন্য উপরের শূন্য কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 224, তার পিঠে দুটো শূন্য, এত সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখানে 22400 সেন্টিমিটার কিউব আয়তনের গ্যাসের ভর কত, এখানে একটু জায়গা না থাকার জন্য নিচে করে দিচ্ছি। 0.64/224 ইন্টু এদিকে 224, তার পিঠে দুটো শূন্য। এই উপরের পয়েন্ট উঠলে নিচে একের পিঠে দুটো শূন্য হচ্ছে, উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল, 224 কেটে গেল, তাহলে থাকছে কত, 64 এত গ্রাম। এটি হচ্ছে আমাদের আণবিক গুরুত্ব। ওকে, আর এটি আমাদের চেয়েছিল। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে বলছে দ্রাবতার সংজ্ঞা দাও। এই যে দ্রাবতার সংজ্ঞাটি দেওয়া হয়েছে, তার সঙ্গে এক্সট্রা একটু আধটু কিছু দিয়েছি, ওটা একটু দেখে নিতে পারো। নেক্সট, আচ্ছা এখানে একটি ম্যাথ রয়েছে, এর সলিউশনটা একটু দেখে নাও। এটাও একটি ছোট ম্যাথ। 500 ml 5% W/VCaOH হোল টু দ্রবণে দ্রাবের পরিমাণ গণনা করো। তো এই যে 500 ml 5% W/VCaOH এর হোল টু, এর অর্থ কি? এর অর্থ হলো যে 500 ml দ্রবণে 5 গ্রাম CaOH এর হোল টু, এটি দ্রবীভূত আছে। ওকে, তো যেটা আমরা মানে বুঝলাম ওটাই আমরা আরো একবার লিখে নিচ্ছি, যে 500 ml দ্রবণে 5 গ্রাম CaOH এর হোল টু দ্রবীভূত আছে। তাহলে আমাদের এখানে যেহেতু ml এককে দেওয়া রয়েছে, তাই আমরা নির্ণয় করব যে 100 ml দ্রবণে 5 এদিকে 500 ইন্টু 100, উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল, 5 কেটে গেল, অর্থাৎ 1 গ্রাম CaOH এর হোল টু দ্রবীভূত আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি 1 গ্রাম। ওকে, তো এটা একভাবে পদ্ধতি হয়ে গেল। আর নেক্সট আরো একটি পদ্ধতি আছে, এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি, এখানে লিখে দিলাম। এটা একবারে সহজ পদ্ধতি, সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিলেই মান নির্ণয় হচ্ছে, যে দ্রবণের মাত্রা সমান যে দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ওকে ইন্টু 100%।
তো এখানে দ্রাবের ভর কত ছিল, এটা দেওয়া ছিল 5, এবং দ্রবণের আয়তন কত ছিল, 500 ml দেওয়া ছিল, ইন্টু 100, উপরের দুটো জিরো নিচের দুটো জিরো, 5 5 কেটে গেলে থাকছে 1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সেখানেও 1 হয়েছিল, এখানেও 1। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, আরএনএস এর তথ্য অনুযায়ী উদাহরণ সহ অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা দাও। এই যে অ্যাসিড এবং এই যে ক্ষারের সংজ্ঞাটি দেওয়া হয়েছে। বিতে বলছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি, তো এটা নেক্সট পেজে দেখে নেব। এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি তুলে ধরেছি। নেক্সট পরবর্তী কোশ্চেন অথবাতে বলছে NHNO3 শনাক্তকরণের জন্য বলয় পরীক্ষাটি সমিত রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই যে রাসায়নিক সমীকরণ সহ বলয় পরীক্ষাটি ব্যাখ্যা করা হলো। ওকে, তো এখানে অপর কথাটি বাদ দিয়ে দিও। ওকে, এখানে এই যে অপর কথাটি দেওয়া রয়েছে। নেক্সট পরবর্তী। আচ্ছা, আজকে আমাদের টপিকে এই পর্যন্তই ছিল। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। আশা করছি কোনো সমস্যা থাকবে না। আর যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তো যারা নতুন এসেছো তাদের জন্য বলে দিই যে এই দুটো ক্লাসের পার্ট 1 এবং পার্ট 2 যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমাদের এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে ক্লিক করে তোমরা জয়েন্ট হতে পারো। ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে। ওকে, সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।